ফাইনালি এই দিনটা আমাদের জীবনে চলেই এলো। সকাল সকাল ঠাকুরকে প্রণাম করে বাড়ি থেকে বেরোনোর জন্য রেডি হয়ে পড়েছি। কি করব কিছু বুঝতেই পারছিলাম না, মানে কাকে কিভাবে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ সব কিছুটাই এত তাড়াতাড়ি হঠাৎ হঠাৎ করে হয়েছে যে মানে কোনো কিছুই আগে থেকে সেইভাবে কিছু প্ল্যান নেই, না কারোর সাথে দেখা করতে পারলাম, মানে বাবার বাড়িতে গিয়ে যে একটু দেখা করে আসবো বা কিছু, কোনোটাই সম্ভব হলো না, কারণ সব কিছুটাই অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আর সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেই মানে শরীরটা খুব খারাপ লাগছিল তোমাদের দাদা ভাইয়ের, মানে ও এতটাই টেনশনে পড়ে গেছে যে কিভাবে হচ্ছে গিয়ে ওখানে গিয়ে তোমাদেরকে আমি ঠিকঠাক রাখতে পারবো কি না, সাথে একটা ছোট বাচ্চা রয়েছে, কারণ এর আগে ও কখনোই আমাদেরকে মানে কখনোই ফ্যামিলিকেও কোয়ার্টারে নিয়ে যায়নি, ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছে। তো মানে বুঝতেই পারছো ওর মধ্যে ঠিক কতটা টেনশন কাজ করছে। ফ্যামিলির দায়িত্ব কি ও সেটা এতদিন বোঝেনি, বাট এইবার তোকে বুঝতে হবে, তাই না? তো সব কিছু মিলিয়ে এদিকে সবাই কান্নাকাটি শুরু করেছে, মানে মা বাবা দিদি ভাই সবাই কান্নাকাটি শুরু করছে। আর আমার তো একটা অভ্যাস আছে, বুক ফাটবে তবু মুখ ফোটে না, মানে কান্না খুব কষ্ট না, মানে যতক্ষণ না ফাঁকে যাই আড়াল হই ততক্ষণ না আমি কেঁদে ঠিক উঠতে পারি না। হ্যাঁ, তবু চোখ টোক তো মানে চোখকে আটকাতে পারছিলাম না, তবু মানে কি বলতো, যেমনি বরের সাথে যাচ্ছি, মানে নিজের মানুষের সঙ্গে এই প্রথমবার যাচ্ছি, মানে বুঝতেই পারছো কতটা মনের মধ্যে আনন্দ, ঠিক যতটা আনন্দ ততটা জুড়েই কষ্টও লাগছে যে সব কিছু ছেড়ে চলে যাচ্ছি, এখানে সবাইকে ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে সবাই কিভাবে থাকবে কি করবে এইসব নিয়ে একটা টেনশনেই ছিলাম। তো এখন এসছি পূজা বৌদির সঙ্গে দেখা করতে, আর আমাদের কপালে না হলেও না পূজা বৌদির বেবি খুব সামনে, মানে 15 তারিখে হবে। আমরা সেটাও আর দেখতে পেলাম না, আমাদেরকে বেরিয়ে আসতে হচ্ছে, মানে বুঝতেই পারছো ঠিক কেমন লাগছে ব্যাপারটা। তো পূজা বৌদিকে বলছিলাম সাবধানে থেকো, বেবি হলে সাথে সাথে ডক্টর দেখিয়ে নিও, চিন্তা করো না, সব কিছু ঠিকঠাক থাকবে। তো বাই দ্য ওয়ে কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে আজকের পুরো ব্লগটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো। হ্যালো বন্ধুরা, আজ আমি OneXBet নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার PSG এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি করতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর পাবে। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে যা আপনি যা খুশি তাই বেছে নিতে পারেন। এবং রেজিস্টার করার সময় আমার প্রোমোকোড কণিকা9 ব্যবহার করে তা প্রথম জমাতে 13,000 টাকা পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতিতে আপনার জেতা টাকা তুলতে পারেন সহজেই। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন, আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমোকোড কণিকা9 ব্যবহার করুন এবং বোনাস জিতুন। তো রাস্তাতেই যার সাথে দেখা হচ্ছিল সবাইকে, আসলে এরা সবাই যেহেতু এতদিন পাড়া প্রতিবেশী, তো সবার সাথে দেখা হচ্ছিল, প্রণাম টনাম করে নিলাম। মানে মুখে হালকা হাসি, বুকের মধ্যে একটা আলাদা ভয়, একটা আলাদা আনন্দ, আবার একটা আলাদা কষ্ট, মানে সব রকম যেন একসাথেই বলতে পারো, মানে জুড়ে ঘিরে কাজ করছে যেন, এরকম একটা ফিলিংস। তো সবাইকে হচ্ছে প্রণাম টনাম জানাচ্ছিলাম। আর অনেকেই এখানে বলছিল যে সরস্বতী পুজোয় তাহলে কি এবছর আর প্রোগ্রাম হবে না? আসলে আমি প্রতি বছর এই গ্রামে সরস্বতী পুজোতে অনুষ্ঠান যেহেতু করাতাম, মানে বুঝতেই পারছো সবাই আমাকেও যতটা মিস করবে, আমিও কিন্তু এদের সবাইকে প্রচুর মিস করব। কারণ ঠিক মানে যদি বাড়িতে থাকতাম এই ডিসেম্বরের 20-25 তারিখ থেকেই হয়তো আমি রিহার্সাল শুরু করে দিতাম। তো বুঝতেই পারছো কতটা একটা আলাদাই একটা আনন্দ ছিল। বাট সব কিছু ছেড়ে বরের সাথে যেতে পারছি, সেটাও একটা আলাদা আনন্দ, মানে কারণ আমি 5 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে আমি যেতে পারবো। তো সেই দিনটা হচ্ছে আজকে আমার জীবনে এসেছে। মানে কষ্টে বলতে পারো চোখে একরকম জলও আসছে, আবার সবাইকে ছেড়ে যাচ্ছি সেটারও একটা কষ্ট। তো সব কিছু ছেড়ে মানে এখন হচ্ছে চলে যাচ্ছি আমরা। আর আমাদেরকে ছাড়তে তোমাদের দাদা ভাইয়েরই একজন বন্ধু যাচ্ছে।
তো এখানে দেখতেই পাচ্ছ কতগুলো ব্যাগ হয়েছে। আসলে ব্যাগে ব্যাগে শুধু ঈশানীরই মানে শীতের জামা কাপড় নিয়েই একটা ট্রলি পুরো ভর্তি হয়ে গেছে, আর বাদ বাকি সেরকম কিছুই নেওয়া হয়নি। আমরা বললাম যে ওখানে গিয়েই নিয়ে নেবো, মানে কেনাকাটা করব। আসলে বাড়ি থেকে যখনই তুমি হাঁড়ি নিয়ে আসবে, কড়া নিয়ে আসবে না, একটা কেমন জানি কষ্ট লাগে। তবু কড়াই তো নিয়েছি, বাট হাঁড়ি নিয়ে নিই। হাঁড়ি ভাবলাম ওখানে গিয়ে, হাঁড়ি না হোক মানে ওখানে তো আর হাঁড়ি পাবো না, ওই ডেচকি টাইপের যেগুলো হয় ভাত বানানোর জন্য, তো সেগুলোই নিয়ে নেবো এরকম ভাবছিলাম। তো ট্রেনে ওঠার পরে ফাইনালি আমার একটুখানি মনে শান্তি লাগছিলো যে চলো ফাইনালি আমরা যাচ্ছি, যেতে তাহলে পারছি। এইদিকে বাবা মাও মানে বললো যে ঠিক আছে, আমাদের এখনও বয়স আছে, আমরা এখনও পারবো এখানে, তোমরা হচ্ছে গিয়ে যাও, গিয়ে মানে কটা দিন ঘুরে এসো। দেখো একটা জিনিস কি, মানে সবারই তো হচ্ছে জীবনে ইচ্ছে থাকে না যে তার হাজব্যান্ডের সঙ্গে অন্তত কয়েকটা দিন কাটিয়ে আসি, থাকি। মানুষ বিয়েই হয়তো এই জন্যই করে যে বিয়ের পরে মানুষ যার হাত ধরে আসে তার সাথে কিছুদিন অন্তত একসাথে কাটাতে পারবে, এটার জন্যই আসে। মানে সারাটা জীবন, কিছুদিন না, সবাই চাই সারাটা জীবন একসাথে কাটানোর, কিন্তু সেই সৌভাগ্য তো আর আমাদের নেই। তাই যখন জীবনে একবার সুযোগ পেয়েছি ওর সাথে কয়েকটা মাস অন্তত একসাথে থাকতে পারবো। হ্যাঁ মানছি ওখানে গেলেও হয়তো আমাদের রোজ দেখা হবে না, রোজ কথা হবে না, কথা তো রোজ হবে মানে সামনে থেকে আর কি, কারণ ওকে ওর কাজে থাকতে হবে, আমাকে আমার মতো করে রুমে থাকতে হবে, আসবে দেখা করবে চলে যাবে, এরকম আর কি ব্যাপারটা। আমি যদিও বা এখনও ঠিকঠাক কিছুই জানি না, কারণ আমারও এই ব্যাপারে সেরকম কিছু আইডিয়া নেই, না তো আমার হাজব্যান্ডের আছে। তো যাই হোক এইসব করতে করতে ঈশানী তো ঘুমিয়েই পড়েছে। আমরা এখন মানে চলে এসেছি এখান থেকে হাওড়া থেকে শিয়ালদা যাব। শিয়ালদা থেকে দেন তারপরে আমাদের হচ্ছে ট্রেন আছে, হামসাফারে করে হচ্ছে আমরা পুরো সোজা জম্মু পর্যন্ত পৌঁছাবো। তো তারপরে এই যে দেখো এখানে প্রিপেড ট্যাক্সি করেছিলাম হাওড়া থেকে মানে শিয়ালদা যাওয়ার জন্য, তো সেইভাবেই হচ্ছে গিয়ে এখন যাচ্ছি। তো আগেও আমি তোমাদের একটা কথা শেয়ার করেছিলাম, এখন আবারও করছি। কি জানো তো, যখন হচ্ছে আমাদের মানে তোমরা সবাই জানো আমাদের রিলেশন করে বিয়ে হয়েছে। আমরা যখন রিলেশনে ছিলাম থাকাকালীন তোমাদের দাদা ভাই আমাকে 1.5 বছর ধরেই বলে এসেছে যে তোমাকে আমি বিয়ের পর আমার সাথে নিয়ে চলে যাবো, আমার সাথে নিয়ে গিয়ে রাখবো এরকম একটা ব্যাপার। তো আমিও ভাবতাম ঠিক আছে, কতই আনন্দ আছে, কত ওর সাথে থাকতে পারবো এরকম আর কি। তো তারপরেই দেখি হঠাৎ করে বিয়ের দিনই রাত্রে আমাকে জানায় যে না তোমাকে নিয়ে যেতে পারবো না ওখানে। তো সেটা মেনে নিয়েছিলাম। তারপরের বারে এসেও ঠিক একইভাবে ব্যাগ গোছানো, টিকিট কাটা পর্যন্ত সব কিছু হয়ে গেছিলো। তারপরেও আমায় বললো যে তোমায় নিয়ে যেতে পারবো না, মানে যেই দিন যাবে ওই দিনই। তো বুঝতেই পারছো আমার সাথে ঠিক কতবার এই ঘটনা ঘটেছে, নিয়ে যাবে বলে আর নিয়ে যায়নি। তো ফাইনালি যে আমি এইবারে যেতে পারছি বা যাচ্ছি, এর মতো বড় খুশি বা আনন্দ বিশ্বাস করো আমার জীবনে আর কিচ্ছুই নেই। কারণ কেন বলো তো, এর আগে যখন ওই কষ্টগুলো পেতাম, মানে কেউ একবার একটু কল্পনা করে দেখো, ধরো তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তুমি একটা স্বপ্ন সাজিয়ে নিয়েছো যে তুমি যাবে, কিন্তু তখন যখন যেতে পারবে না ঠিক তোমার কতটা কষ্ট লাগে। আর সে তার সাথে সাথে আবার হাজব্যান্ড তোমাকে ছেড়ে দিয়েও চলে যাচ্ছে, মানে বুঝতেই পারছো ঠিক কতটা কষ্ট হয়। সেই সব কিছু ফেলে এবারে যে আমি সত্যি সত্যি যেতে পারছি না, নিজেকে যেন বিশ্বাসই করাতে পারছিলাম না যে হ্যাঁ আমি ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আমি যাচ্ছি। এমনকি ওর টেনশন দেখে, মানে তোমাদের দাদাভাইয়ের টেনশন আর শরীর খারাপ কিছুটা এরকম দেখে আমি তো ওকে শিয়ালদাতেও পর্যন্ত মানে ট্রেনে ওঠার আগে পর্যন্ত ওকে বলছি তুমি এখনও বলো পারবে তো, কারণ তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি সুস্থ থাকলে তবে আমরা সবাই ঠিকঠাকভাবে যেতে পারবো। তোকে এরকম বলছিলাম তুমি পারবে তো বলো, আর যদি না নিয়ে যেতে পারবে বলো তাহলে কিন্তু মানে সেইভাবে আমি এখনও মানে কিরণের সঙ্গে আমি রিটার্ন হয়ে যাব, আমি থাকবো না, আমি চলে যাবো বাড়িতে গিয়ে, আমি ঠিক নিজেকে সামলে নিতে পারবো। 5 বছর যদি একা থাকতে পারি, সামলাতে পারি নিজেকে, এখনও পারবো। বাট ও বললো যে না না কোনো ব্যাপার না, তুমি চলো, আমাকে তো মানে এগুলো একটা একটা করে তো অভ্যেস করতে হবে, শিখতে তো হবেই, তাই না? সবার জীবনেই ভালো লাগা খারাপ লাগা জিনিসটা কাজ করে। তো এখানে যাওয়ার সময় ওর বন্ধুর সঙ্গে কিছু ফটো তুলছিল, ওদেরও কান্নাকাটি এরকম পার্ট চলছিল সবার মধ্যেই, যেটা হয় আর কি, কষ্ট তো হবেই, বুঝতেই পারছো। বন্ধু আর তোমাদের দাদাভাই কিন্তু এইবারে বাড়ি এসে এরই সাথে সব থেকে বেশি ঘুরেছে মিশেছে আর কি। তো এই ভাইটারই হচ্ছে বিবাহবার্ষিকীতেও গেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো তারপরে এই যে দেখো আমরা ট্রেনে বসে এখন খাবার খাচ্ছি, দুপুরবেলার খাবার অর্ডার করেছিলাম, সেটাই এখন ট্রেনে বসে বসে খাচ্ছিলাম। তো তারপরে সারা রাত মানে কিভাবে কি কেটেছে, কিভাবে জম্মু পৌঁছেছি, কি ব্যাপার সবটাই হচ্ছে গিয়ে তোমাদেরকে আমি ওখানে গিয়েই না হলে জানাবো। তো মানে কি বলবো, একটা আলাদাই আনন্দ লাগছে, আর তার সাথে সাথে একটা আলাদা ভয়, টেনশন, কষ্ট সব রকমই যেন একসাথে ঘিরেছিল এইবারটা। তো এই যে ফাইনালি আমরা হচ্ছে এখন চলে এসেছি যেখানে আর কি আছি গেস্ট রুমে, ওখানে আমরা চলে এসেছি। জম্মুতে এসে কি হয়েছে বলো তো, কালকে রাত্রেবেলা যখন হচ্ছে গিয়ে
আমরা কি করেছি, মানে 2 দিন পুরো ট্রেনে ছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো ঈশানী এই ট্রেনে থাকতে দেবে না বা কিছু, এরকমটাই ভাবছিলাম। কিন্তু দেখলাম যে না, ঈশানী সেরকম কিছুই বদমাশি করেনি ট্রেনে। ও খুব মানে শান্তভাবেই এসেছে, সব কিছুটাই একদম নর্মাল এরকম ছিল। আর এখানে প্রচণ্ড ঠান্ডাটাই দেখো, সকাল সকাল এরকমভাবেই তোমাদের সামনে এলাম। তো ও একদম নর্মাল ছিল। রাত্রেবেলা শুধু আমরা যেদিন জম্মু পৌঁছালাম, প্রায় ধরো 11টা নাগাদ পৌঁছাচ্ছিলাম, সবাই বলছিল জম্মুতে প্রচণ্ড ঠান্ডা হবে, হ্যাঁ বাচ্চা নিয়ে কষ্ট হবে সেই। বাট খুব একটা ঠান্ডা না, কিন্তু সত্যি কথা মানে ওখানে যেরকম ঠান্ডা এখানেও বলতে গেলে ওই একই রকমই ঠান্ডা, শুধু এখানে ঠান্ডার মধ্যে একটা মানে কন যে করে না, ওই ভাবটা আছে আর কি, যেটা আমাদের ওখানে ঠান্ডাটা একদম স্মুথলি যে ঠান্ডা হয় সেইটা আর কি। জানি না ঠিক বোঝাতে পারছি কিনা। তো এরকম আর কি ব্যাপারটা, খুব একটা যে ঠান্ডা সেটা না, সহ্য করার মতোই। তো রাত্রেবেলা আমরা সবাই ওই স্টেশনেই ছিলাম, মানে বিশ্রামাগারের মধ্যেই, যেহেতু আমাদের কাছে লেপ কম্বল সবই ছিল, তো ওইগুলো হচ্ছে বিছিয়ে টিছিয়ে ওখানেই সারা রাত কাটিয়েছি, ঘুমিয়ে টুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা সকালবেলা অটো ধরে গেস্ট রুমের জন্য এসেছি। তো এইভাবেই এসছে। আর সত্যি কথা বলছি, বিশ্বাস করো, একটা আলাদাই আনন্দ কাজ করছে আমার মধ্যে, যে হ্যাঁ আমি একটা নতুন জায়গায় এসেছি, নতুনভাবে সব কিছু জানি। যেমন তোমাদের দাদাভাইয়ের ওপরেও সব কিছু প্রেশার পড়েছে, মানে বড়মশাইয়ের ওপরেও যেমন সব কিছুটা প্রেশার পড়েছে, ওকে নতুন করে সব কিছু শিখতে হচ্ছে, তার সাথে সাথে ওকে সব কিছু দায়িত্ব নিতে হবে। ঠিক একইভাবে আমারও ওপরেও কিন্তু পুরো প্রেশার, ঈশানীর প্রেশার, ভিডিও একটা করি, কারণ দেখো ভিডিওটা আমার প্রফেশন, এটা তো আমি ছাড়তে পারবো না, তাই না? ভিডিও করতে হবে, ঈশানীকে সামাল দিতে হবে, তার সাথে সাথে কাজকর্মগুলো করতে হবে, মানে অনেক সব দায়িত্ব এখন আমার উপরে পড়েছে। কোনো ব্যাপার না, তাও কি মনে হচ্ছে জানো, কারণ আমি এতবার আঘাত পেয়েছি যে মানে নিয়ে যাব বলে নিয়ে যেতে পারিনি শেষ পর্যন্ত। তো এতবার আঘাত পেয়েছি, আমি ওকে বলছিলাম যে তুমি যদি আমাকে এবারে নিয়ে গিয়ে গাছতলাতেও রাখো না, আমি তাই থাকবো, কিন্তু তুমি শুধু আমাকে নিয়ে চলো, আমি যেতে চাই একবার, মানে এরকম আর কি, আমি দেখতে চাই। কারণ আমাকে সবাই প্রশ্ন করে তুমি কি কোয়ার্টারে যাওনি, যাবে না, কেন নিয়ে যাচ্ছে না, মানে বিশ্বাস করে এই প্রশ্নগুলো শুনতে শুনতে না একটা সময় আমি যেন ক্লান্ত হয়ে গেছিলাম। কারণ আমাদের ওখানে যতজন আছে আর কি, আমাদের ওখানে কম করে হলেও ফৌজি ধরো কতজন হয়, 12-13 জন আছে হয়তো, 12-13 জন মানে আমার চেনা জানা আর কি, তারা প্রায়ই সবাই কোয়ার্টারে গেছে। শুধুমাত্র আমি 5 বছর হয়ে গেছে, তবুও এখনও মানে আসিনি, এই প্রথম এলাম। অনেক ভালো লাগছে এখানে এসে, নতুন জায়গা, নতুন পরিবেশ। একটু প্রথম অসুবিধা হচ্ছে, আমি মানে ভাবছি, কারণ দেখো স্বাভাবিক আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, মানে হিন্দিতে এতটাও কমফোর্টেবল না, বলতেও পারি বুঝতেও পারি, বাট তবুও জানি কোথাও একটা ভয় কাজ করছে, ঠিকঠাক বলতে পারবো তো, মানে সামাল দিতে পারবো তো, কোনো ব্যাপার না। একটা সপ্তাহ থাকলে হয়তো এই সব কিছু ভয় টয় সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা গেস্ট রুমে এসে উঠেছি এখান থেকে, তারপরে হয়তো 1 সপ্তাহের মতো লাগবে, তারপর আমরা কোয়ার্টারে শিফট হয়ে যাব। এসে আমাদেরকে মানে ওর কোয়ার্টারের যে নাম্বারটা সেটা এখনও বসেনি আর কি, ওকে বললো যে তোমরা প্রথমে গেস্ট রুমে থেকে যাও, কোয়ার্টারের নাম্বার 7 দিনের মধ্যে দিয়ে দেবো, কোয়ার্টার খালি আছে, তো তারপরে তোমরা কোয়ার্টারে শিফট হয়ে যাবে। তো আরও একটা ভয় যেটা লাগছে, তোমাদের দাদাভাই যেহেতু গেস্ট রুমে আছে, ও তো গেস্ট রুমে ডিউটি জয়েন করার পর, ডিউটি জয়েন করবে আর 2 দিন পরে, তো ডিউটি জয়েন করার পর কিন্তু গেস্ট রুমে সবসময় আসতে পারবে না। তো তখন ওই একা ঈশানীকে নিয়ে থাকতে লাগবে, জানি না কি হবে, কি করবো কিছু বুঝতে পারছি না, কারণ সবসময় নতুন এসছে। তো যাই হোক, সব কিছু জুড়ে অনেক ভালো লাগছে, নতুন একটা জায়গা, মানে আমার 5 বছরের সাধনা তপস্যা বলতে পারো, ঠাকুরের কাছে চাইতাম, সেটা পূরণ হয়েছে, আমি খুবই হ্যাপি। চলো তোমরা কাল থেকে আমার নতুন সংসারের নতুন জগতের একটা ব্লগ দেখতে পাবে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, পাশে থেকো, আর আশীর্বাদ করো যেন এই সব কিছুটা খুব ভালোভাবে সামলে নিতে পারি। সো লাভ ইউ অল, টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, টাটা।